শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। গণহত্যার বিচারে ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুদেশের বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, চুক্তি না মানলে প্রয়োজনে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার ও নির্বাচন একসাথে এগিয়ে যাচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, দ্রুত বিচারে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ আমলের ২৫০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলেও আশা করেন আইন উপদেষ্টা। আমি শুধু আপনাকে একটা বাস্তব চিত্র তুলে ধরেছে। আমরা অতীতে নির্বাচন কমিশনকে ওটা কিন্তু সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে। নির্বাচন কমিশন পেয়েছিলাম, আপনার প্রশ্নটা জাস্টিফাইড। আমি শুধু আপনাকে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পারিষদদের অনেকেই ভারতে পালিয়ে গেছেন, যাদের বিরুদ্ধে ১৫০০ থেকে ২০০০ ছাত্র জনতা হত্যার অভিযোগ। এরই মধ্যে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্টের আবেদন করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ফেরাতে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ১ মাসেও সাড়া নেই প্রতিবেশী দেশটির। এ অবস্থায় ভারত যদি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তা দুই দেশের বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হবে বলে মনে করেন আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণহত্যার বিচার প্রক্রিয়া একসাথে চলছে, এ নিয়ে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো ২-১ মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্য। আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আমলে ৩৩২টি মামলা হয়েছিল। এর মধ্যে ১৩২টি প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলা প্রত্যাহার হবে ২ সপ্তাহে। এর পাশাপাশি ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সেই আমলের ২৫০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলাও। ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে। আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। উপদেষ্টা জানান, ৫ আগস্টের পর কিছু হয়রানিমূলক মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে এমন নির্দেশনা দিয়েছে সরকার। বলেন, বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন হচ্ছে। এর আওতায় গঠন করা হবে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, সত্যায়ন কার্যক্রমে আর্থিক ও মানসিক হয়রানি কমাতে অনলাইন কার্যক্রম চালু করা হচ্ছে। মন্ত্রণালয় বাতিল করেছে বিয়ের জন্য আরোপিত করও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যাকারী এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ক্ষমতায় যেতে না পারে এমন সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যা, ক্ষমতায় থেকে গুম, বিচার বহির্ভূত খুন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের অধিকাংশ জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ৪ মাসের মধ্যেই জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের নির্দেশে শুধু জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে ২০০০-এর বেশি মানুষকে।
আহত হয়েছেন কয়েক হাজার। তার সাথে আছে 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আছে বিতর্ক। গণহত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমন সুপারিশ নির্বাচন সংস্কার কমিশনের। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক অঙ্গন অপরাধীমুক্ত না হলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তিনি বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ সহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশের কথাও জানান তিনি। অতীতের যে সকল অসঙ্গতি এগুলো দূর হবে, তখন 4 মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দুটো নির্বাচন করাই সম্ভব। বদিউল আলম বলেন, গত 3 নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা শপথ ভঙ্গ করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে সুপারিশ করেছে কমিশন। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। আমরা বলেছি একটা কমিশন গঠন করা, কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি। প্রার্থীরা তাদের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনকে দুর্বৃত্তমুক্ত এবং রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন রাখতে সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। অসীম ক্ষমতা ব্যবহার করে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, এই আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই মুহূর্তে সব বদলে দিতে হবে এমন ধারণা থেকে বেরিয়ে ধাপে ধাপে এগোতে হবে। অভিজ্ঞতা না থাকায় সরকারের ভুল ত্রুটি হচ্ছে, এমনটা মন্তব্য করেন তিনি। বলেন, অনির্বাচিত সরকারের তুলনায় নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি, তবে এখনই নয়, ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচন চায় বিএনপি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার, যেখানে উঠে আসে জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে নানা আলোচনা। তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা আজকের এই কর্মসূচি। বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান অতি বিপ্লবী হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দেব, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। সাম্প্রতিক সময় নানা দাবিতে আন্দোলনের ঘটনায় বিরক্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, নির্বাচিত সরকার এলে সব সমস্যারই আসবে সমাধান। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংস্কারের জন্য বিএনপি ঘোষিত 31 দফায় মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটিই হচ্ছে নির্বাচন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
আবারও হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি বাসভবনে প্রবেশ করেন তিনি। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং অভিষেক প্যারেডের আনুষ্ঠানিকতার পর হোয়াইট হাউসে যান তিনি। এ সময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারন। আগামী 4 বছর এখানেই হবে ট্রাম্পের আবাস। গত মেয়াদে শুরুর দিকে হোয়াইট হাউসে থাকেননি মেলানিয়া। ছেলে ব্যারনের স্কুলের কারণে নিউ ইয়র্কে থেকে যান। বেশ কিছুদিন পর বদল করেন ঠিকানা। এবার শুরু থেকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন স্ত্রী মেলানিয়া। হোয়াইট হাউসে পৌঁছেই ওভাল অফিসে যান ট্রাম্প। দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন বাইডেনের আমলের 78টি নির্বাহী আদেশ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি সহ ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তনের পদক্ষেপ নিয়েছেন। পূর্ণাঙ্গ ক্ষমা করলেন ক্যাপিটল হিলে হামলার 1,500 অভিযুক্তকে। প্যারিস জলবায়ু চুক্তি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মানেই নাটকীয়তা। দায়িত্ব নিয়েই যেন পরিবর্তনের স্রোত বইয়ে দিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ক্যাপিটাল অ্যারেনার মঞ্চেই স্বাক্ষর করেন একের পর এক নির্বাহী আদেশে। যেসব বিষয়ে আগেই ধারণা দিয়েছিলেন সব যেন একযোগে কার্যকরের তাড়া ট্রাম্পের। শুরুতেই বাতিল করেন জো বাইডেনের আমলের সব নির্বাহী আদেশ। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ইস্যুতেও নিয়েছেন পদক্ষেপ। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে $500 মিলিয়ন দিতাম আমরা, যেটা আমি বন্ধ করেছি। 140 কোটি জনসংখ্যার দেশ হয়েও চীন $39 মিলিয়ন দেয়। সেখানে আমরা 32 কোটি জনসংখ্যা নিয়ে $500 মিলিয়ন দেব। এটা আমার কাছে বৈষম্য মনে হয়। ক্যাপিটাল অ্যারেনা থেকে হোয়াইট হাউসে যান ডোনাল্ড ট্রাম্প। পৌঁছেই সরাসরি চলে যান ওভাল অফিসে। সই করেন আরও কিছু নির্বাহী আদেশে। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির মতো ইস্যু, মেক্সিকো কানাডার বিরুদ্ধে শুল্কের তোপ দাগানোর কথাও মনে করিয়ে দেন। মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপের চিন্তা করছি, কারণ তারা উভয়ই বিপুল সংখ্যক মানুষকে এদিকে ঠেলে দেয়। কানাডা সুযোগের দারুণ অপব্যবহারকারী। মানুষের পাশাপাশি মাদক ঢোকে এখানে। 2021-এ ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকদের নিয়ে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেও দেরি করেননি। ওই মামলায় অভিযুক্ত 1,500 মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 6 জানুয়ারির ঘটনায় 1,500-এর মতো আটক আছে। তাদের পূর্ণ ক্ষমা করা হবে। আশা করি রাতেই তারা ছাড়া পাবে। সত্যি আমি এটা প্রত্যাশা করছি। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে নির্বাহী আদেশ জারি মার্কিন প্রেসিডেন্টদের জন্য বহু পুরনো চর্চা। পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত চাইলে বাতিলও করতে পারে এসব আদেশ। তবে ডোনাল্ড ট্রাম্পের এবারের পদক্ষেপ নজিরবিহীন। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই 200 নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন নতুন প্রেসিডেন্ট। তাই ধারণা করা যায় আগামী কয়েক ঘন্টায় আসতে পারে আরও কিছু চমক। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ OMS কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, জানান অর্থ উপদেষ্টা। বলেন, সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেখানে কৃষি পণ্য কম মূল্যে বিক্রির বিশেষ OMS কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এই কার্যক্রমে সুবিধাভোগী ছিলেন প্রায় 8 লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ OMS প্রকল্পের সময়সীমা ছিল, সেটি আর বাড়ছে না। তিনি বলেন, সবজি সহ কিছু পণ্য কম মূল্যে দেয়া হতো, সেটা আর দেয়া যাচ্ছে না। বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ OMS কার্যক্রম চলবে। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে দাবি করেন। বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করা গেছে ঢাকা এবং নারায়ণগঞ্জ জায়গায় প্রায় 8 লক্ষের বেশি লোক
আমরা কাভার করেছি। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটা একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি করে তাহলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও 2 সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে দুদকে। তারা হলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এছাড়া সাবেক সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা ও তার স্ত্রীর বিরুদ্ধেও পৃথক মামলা করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই অভিযোগের পাহাড় জমতে থাকে জাকির হোসেনের বিরুদ্ধে। কথিত আছে ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবনে প্রতিদিন বসত ঘুষ লেনদেনের হাট। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও প্রভাব বিস্তারের মাধ্যমে জাকির হোসেন নামে বেনামে গড়ে তোলেন একাধিক বাড়ি, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান। এসব অভিযোগে গত সেপ্টেম্বরে জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। প্রায় 3 মাসের তদন্ত শেষে 12 কোটি 81 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। নিজ নামে 9টি ব্যাংক হিসাবে 30 কোটি 45 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধেও। ক্ষমতার অপব্যবহার করে 5 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে পৃথক 2টি মামলা হয়েছে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা এবং তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধেও। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আ.ক.ম সরওয়ার জাহান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ধরা পড়েননি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওই থানারই সাবেক ওসি শাহ আলম। তিনি সম্ভবত ভারত বা পাশের কোনো দেশে চলে গেছেন, জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সাথে ছিল মতবিনিময় সভা। সেখানেই এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। এই ঘটনায় অবহেলার দায়ে সংশ্লিষ্ট 2জনকে বরখাস্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি মামলায় গত 8 জানুয়ারি উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। গত 9 জানুয়ারি দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। সেদিন সকালে তিনি উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান। ডিএমপি কমিশনার আরও বলেন, 5 আগস্টের পর দীর্ঘ সময় জেলে থাকা শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়েছেন। বের হবার পরই নানা ধরনের অপরাধ, অপকর্ম সহ আধিপত্য বিস্তারের লড়াইয়ে জড়ানোর তথ্য পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে কারাগার থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে। অচির পলাতক আমরা কুষ্টিয়া থেকে তাকে নিয়ে আসছিলাম স্পট করে। অনেক প্রশ্ন মানুষের, আমরা ছাড়িয়ে দিছি এটা সেটা, আমরা যদি ছাড়িয়ে দেবো তার কুষ্টিয়া থেকে নিয়ে আসবো না। একটু সহানুভূতি দেখাতে গেছে আমার সহকর্মীরা। হাজতে ঢোকায় রাখলে হয়তো পালাতে পারতো না। একজনের অফিসের রুমে ঢুকেছে, একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছে, সে হয়তো প্রস্তাব দিতে গেছে, একটু কেয়ারলেস হয়েছে, সে ভাগ দেশে চলে গেছে। আমরা খুব চেষ্টা করতেছি তাকে ধরার, তো আমার ধারণা সে বোধহয় এদেশে ইন্ডিয়াতে চলে গেছে। জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের ভোটার তথ্য হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। বায়োমেট্রিকের পাশাপাশি তারা পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগও। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু রাজধানী নয় বরং সারা দেশে যেসব হাসপাতালে আন্দোলনে আহতরা আছেন সব জায়গায় চলবে এই সেবা। 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। একে একে নেওয়া হচ্ছে আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, তোলা হচ্ছে ছবি। তবে এটি কোনো নির্বাচন কার্যালয় বা ভোটার হালনাগাদ কেন্দ্র নয়, বরং হাসপাতালেই চলছে বায়োমেট্রিকের কাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের পাশাপাশি এবার জুলাই আন্দোলনে চিকিৎসাধীন আহতদের জন্য বিশেষ এই ব্যবস্থা ইসির।
মঙ্গলবার সকালে বিএসএমএমইউর কেবিন ব্লকে জুলাই বিপ্লবে আহতদের ভোটার হালনাগাদ করতে যায় বিশেষ টিম। এক টেবিলে বসেই ভোটার আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন আহতরা। সুযোগ পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনেরও। ওনারা এখানে এসে আমাদের আঙ্গুলের ছাপ, আমাদের ছবি নিয়ে যাচ্ছে একসাথে, যেটার কারণ যে আমাদের আর ভোগান্তি পোহাতে হবে না। আমরা যারা হসপিটালে আছি আমাদের তো ভোটার আইডি কার্ড নিয়ে বা দেশে যে ভোটার আইডি কার্ড আমরা করবো এই অবস্থাটা আমাদের নেই। অনুভূতি বলতে প্রকাশ করার মতো না আর কি, এটা কখনো কল্পনা করতে পারিনি এত সহজভাবে কাজটা করবো। খুবই ভালো লাগছে, কারণ আমরা যদি এটা বাহির থেকে করতাম অথবা বাড়িতে যেয়ে করতাম তাহলে সেক্ষেত্রে অনেক হ্যাসেল হইতে হইতো। সো আমরা তো রুগী, আমাদের তো হাঁটা চলা একদমই নিষিদ্ধ। এখানে আমরা তো অনেকে মেডিকেল যেতে পারবো না বা হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার। তো ওনারা যেটা পদ্ধতি নিচ্ছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও পাচ্ছেন এই বিশেষ সুবিধা। কর্তৃপক্ষ বলছে দিনব্যাপী চলবে ভোটার হালনাগাদ কার্যক্রম। আমরা এখানে যে সার্ভিসগুলো দিচ্ছি তার যাদের নতুন এনআইডি নাই বা এনআইডি কার্ডের সংশোধন করতে হবে বা এনআইডি হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে সার্ভিসগুলো এখান থেকে দিচ্ছি। আহতদের মধ্যে যাদের হাত ও চোখ ক্ষতিগ্রস্ত তাদের কার্ড দেওয়া হচ্ছে কমিশনের অনুমতিতে। 1.5 সপ্তাহের মধ্যেই করা হবে হস্তান্তর। নর্মালি যাদের হাত থাকে না আমরা তাদেরকেও কিন্তু ভোটার করি বা এনআইডি দেই। তো যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি এবং এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব এবং যত জায়গায় রুগী আছে আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। জুলাই আগস্টে যারা আহত। এনআইডি কর্তৃপক্ষ বলছে শুধু ঢাকার হাসপাতালগুলোই নয়, পর্যায়ক্রমে এই সেবা দেওয়া হবে সারা দেশে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন আহতদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় 3 ঘণ্টা সংঘর্ষ হয়েছে। এতে 2 পুলিশ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। স্থানীয়রা জানায় গত 19 জানুয়ারি মাছ কেনাবেচাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 6 জন আহত হয়। এরই জেরে দুপুরে নয়াগাঙ্গের পাড় ও পশ্চিম টোকেরগাঁও গ্রামের কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় 2 ঘণ্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় স্থানীয় কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল। খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ থামাতে প্রায় 30 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। বেলা 3টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এই মারামারিতে 7-8 হাজার লোক অংশগ্রহণ করে আমরা প্রত্যেকে উভয় পক্ষকে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছি। বর্তমানে কোম্পানিগঞ্জ সিলেট যে মহাসড়ক রয়েছে এই সড়ক বর্তমানে ক্লিয়ার রয়েছে, এখানে কোনো উশৃঙ্খল জনতা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে 7 জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের কয়েকজন জানান গতকাল যাত্রাবাড়ি এলাকায় তাদের এক অনুষ্ঠানে ছাত্রদের উপর হামলা হয়। এর বিচার সহ আরও কিছু দাবি নিয়ে রূপায়ণ টাওয়ারে গিয়েছিল দুপক্ষই। সেখানে তাদের সাথে কথাও বলছিলেন কেন্দ্রীয় সমন্বয়করা। কথাবার্তার এক পর্যায়ে মারামারি শুরু করে দুপক্ষ। আমাদেরকে বিভিন্ন বিষয়ে চার্জ করতেছিল। যখন তারা চার্জ করতেছিল তখন গতকালকে যে সন্ত্রাসী বাহিনী আমাদেরকে হামলা করেছিল ওরা আবারও তাদের নেতৃত্বে আবারও আমাদের উপরে হামলা করে। বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় ছিল রিফাত ইসলাম ভাই, আর রিফাত আরেকজন ছিল। তো ওনারা করছে না করে না এটা ফর শিওর, বাট ওনাদের উপস্থিতি ছিল। এখন তারা হামলাটা করছে সেটা এখন স্পষ্ট না। বিজিবির বাধায় জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত জানায় বিএসএফ। এর আগে ভোরে 5বিবি উপজেলার উচনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা বাঁশ দিয়ে বেড়া নির্মাণ শুরু করে। 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নাহিদ নেওয়াজ জানান 281 নম্বর পিলারের কাছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বেড়া নির্মাণ করছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিলে পিছু হটে বিএসএফ। পরে পতাকা বৈঠকে বেড়া নির্মাণ বন্ধ রাখার কথা জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সকালবেলা জমিতে এক পাবলিক গেছে, যা দেখছে যে তার কাটা ঘিরিচ্ছে। বিডিআর কাছে বললো যে ভাই ওখানে তো তার কাটা দেখি। তখন বিডিআর সাথে আগে গেল, যা দেখিচ্ছে হ্যাঁ ঘিরিচ্ছে। তখন বললো যে ভাই এগুলা ঘিরাঘিরি করেন না, আপনারা ঘিরলে 150 গজ
ভিতরে যায় ঘিরেন। প্রায় এরকম হয়, ঘিরে আবার বন্ধ হয়, এরকমই। এখন বর্তমানে শান্ত তো বোঝা যাচ্ছে। কোনো অপারেটরের প্রতি পক্ষপাত কিংবা কারো প্রতি বৈষম্য আচরণ করবে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ছোট বড় সব অপারেটরের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় সংস্থাটি। তাই তরঙ্গ বরাদ্দ নিয়ে গ্রামীণ ফোনের একতরফা প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। 850 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ এখনই কোনো অপারেটরকে বরাদ্দ দেওয়া হচ্ছে না। তবে গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে চলতি অর্থ বছরেই সব অপারেটরদের জন্য 700 মেগাহার্টজ তরঙ্গের নিলাম কার্যক্রম শুরু হবে। গ্রাহক সংখ্যার বিবেচনায় দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণ ফোন। সেবার বিস্তৃতি ঘটাতে নেটওয়ার্কের অন্যতম অনুষঙ্গ তরঙ্গ কেনার জন্য বিটিআরসির কাছে প্রস্তাব পাঠিয়েছে অপারেটরটি। এক্ষেত্রে ইজিএসএম ব্যান্ডে 850 মেগাহার্টজ তরঙ্গ পাওয়ার জন্য জোর প্রক্রিয়া চলছে। প্রশ্ন উঠেছে, এই ব্যান্ডের তরঙ্গ নিজ গ্রাহকদের সেবার মান বৃদ্ধিতে যতটা সহায়ক হবে, তার চেয়ে বেশি ভূমিকা রাখবে অন্য অপারেটরের গ্রাহকদের সেবায় বিঘ্ন ঘটাতে। স্পেকট্রাম ম্যানেজমেন্টের এটাই কিন্তু প্রথম ধাপ, যে স্পেকট্রামটা দেওয়ার ক্ষেত্রে প্রথমে সরকারকে অথবা রেগুলেটরকে যেটা দেখতে হবে যে স্পেকট্রামের কারণে যাতে অন্য কনজিউমারদের কোনো ধরনের সার্ভিসে ব্যাঘাত তৈরি না হয়। শুধু একটা অপারেটরকে আপনি স্পেকট্রাম দিবেন এবং 2-3টা অপারেটর সেখানে ক্ষতিগ্রস্ত হবে, এটা কখনোই কাম্য না। বরঞ্চ অন্যান্য ব্যান্ডে যে স্পেকট্রামগুলো আছে সেগুলো কীভাবে অন্য অপারেটরদের জন্য অ্যালোকেট করা যায় সেটা নিয়ে ভাবনার একটা বিষয় আপনার সময় হয়েছে। প্রযুক্তিবিদদের অভিযোগ, তরঙ্গ বরাদ্দ নিয়ে এ ধরনের অপপ্রয়াস সফল হলে টেলিটক, রবি, বাংলালিংকের কোটি কোটি গ্রাহকের ভোগান্তি বাড়বে। নিজ নিজ গ্রাহকদের সেবা সুরক্ষায় গচ্চা দিতে হবে মিলিয়ন মিলিয়ন ডলার। গ্রামীণ ফোনের এমন অন্যায্য দাবির প্রেক্ষিতে আপত্তি জানায় রবি ও বাংলালিংক। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে এরই মধ্যে বিতর্কিত 850 মেগাহার্টজের স্পেকট্রাম বরাদ্দ না দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে বিটিআরসি। আমরা কাজ করা শুরু করেছি 700 মেগাহার্টজ যেটা আছে, কারণ লো ব্যান্ডের ইয়ের অনেক দরকার হচ্ছে। আসলে এই মুহূর্তে 850 মেগাহার্টজ নিয়ে কিছু করছি না আমরা, এখন আমরা 700 মেগাহার্টজ নিয়ে করবো, 850 মেগাহার্টজ পরে চিন্তা করবো। সেবার মান বাড়াতে 850 মেগাহার্টজের বিকল্প হিসেবে লো ব্যান্ডে সবার জন্য 700 মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম বরাদ্দের পরিকল্পনা নিয়েছে বিটিআরসি। বিশেষ করে কাভারেজ বাড়ানোর জন্য আমার লো ব্যান্ডের দরকার হয়। 700 মেগাহার্টজের বেশ কিছু আমরা এই অর্থ বছরে ইনশাল্লাহ অকশন করার পরিকল্পনা করছি এবং সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে। জাতীয় স্পেকট্রাম ব্যবস্থাপনা নীতিমালায় বলা হয়েছে, এমন কোনো তরঙ্গ বরাদ্দ দেওয়া যাবে না যা আগের সেবাকে বাধাগ্রস্ত করে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগে গণহত্যার বিচার, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা। বরিশালে জামায়াতে ইসলামের সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বরিশালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামের সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সবার আগে নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের বিচার, তারপরই জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা। জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার বলে আন্দোলনের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান জামায়াতের আমির। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝে দেওয়া হোক। 17 বছর পর দখলমুক্ত হল ঢাকার সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির 21 বিঘা জমি। মিরপুর 12 নম্বরের ঝিলপাড় এলাকার জমি দখল করে রাখে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। অবৈধ আবাসনের পাশাপাশি গড়ে তোলেন পশু খামার। তার দখল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জমি উদ্ধার করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সাংবাদিকরা বলছেন, 5 আগস্টের পট পরিবর্তনে জমি বুঝে পাওয়ার সুযোগ মিলেছে। তবে ভুক্তভোগীরা বলছেন, উচ্ছেদের নোটিশ আগে না দেয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। বুলডোজার দিয়ে এভাবেই গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা। কয়েক ঘন্টার অভিযানে ফাঁকা হয়ে যায় রাজধানীর মিরপুর 12 নম্বর এলাকার ঝিলপাড়। 2006 সালে সাংবাদিকদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হয় 7 একর জায়গা। দীর্ঘদিন দখলে রেখেছিলেন স্থানীয় সাবেক এমপি ইলিয়াস মোল্লা। গড়ে তোলেন অবৈধ স্থাপনা ও গরুর খামার। সেই অবৈধ দখল উচ্ছেদে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এই যৌথ অভিযান।
সাংবাদিকরা বলছেন 1.5 যুগ আগে রাতের আধারে তাদের জায়গা দখল করে নেয় ইলিয়াস মোল্লা। গরুর খামার আর বস্তি বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে পালিয়ে যায় দখলদাররা। জমি দখলমুক্ত করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ দেন সাংবাদিকরা। গত 5 তারিখে জানুয়ারি 5 তারিখে উচ্ছেদ করার কথা মাইকিং করে দিচ্ছে, তারা বলে দিচ্ছে, তারপরেও এরা যায় না। এদেরকে বলা হয়েছে আপনি চলে যান। তারপর 60% লোক চলে গেছে মালপত্র নিয়ে, কিছু লোক আছে 25-30% লোক আজকে হয়তো তারা চলে যাচ্ছে। এটা আমাদের যে আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের একটা সুফল। যদি এই রাজনৈতিক পরিবর্তন না হতো তাহলে আজকে আমরা যে সুফল ভোগ করছি এই সুফলের আমরা মুখ দেখতাম না। এখানে প্রভাবশালী লোক ইলিয়াস মোল্লা আমাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছেন অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। যত প্রভাবশালী হোক সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা অনেক আগেই ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল। তো এটা যাই হোক যা কিছু হয়েছে, এখন যেহেতু গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আমরা সেভাবেই এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থেমে নেই ইলিয়াস মোল্লা। মিরপুর এলাকায় অনেক সরকারি সম্পদ এখনও তার দখলে। অবিলম্বে সেসব সরকারি সম্পদ উদ্ধারের দাবি স্থানীয়দের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও হতদরিদ্রদের শীত বস্ত্র উপহার দেওয়া হয়েছে পটুয়াখালীর বাউফলে। দুপুরে কেশবপুর ইউনিয়নের তালতলি ভরিপাশা ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই আয়োজন করে আলিয়া সুলতান ফাউন্ডেশন ও ইয়াসিন আনোয়ারা ফাউন্ডেশন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী 2 আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার, যমুনা টেলিভিশনের হোম অ্যাফেয়ার্স এডিটর আবদুল্লাহ তুহিন, বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ সুলতান আহমদ। জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে 5 শতাধিক দরিদ্র মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। মাঠের লড়াইয়ে ব্যর্থ ঢাকা যেন মাঠের বাইরের লড়াইয়ে সফল। মঙ্গলবার দলটা গিয়েছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। সেখানকার শিক্ষার্থীদের সাথে মোস্তাফিজরা কাটিয়েছেন অন্যরকম একদিন। সবার সেলফি, অটোগ্রাফের আবদার মিটিয়েছেন, বাচ্চাদের সাথে ফুটবল খেলেছেন। এই আয়োজনের অংশ হতে পেরে মোস্তাফিজ খুশি, খুশি বাচ্চারাও। এই উচ্ছ্বাস সাব্বির রহমানদের জন্য, এই উন্মাদনা মুস্তাফিজুর রহমানদের জন্য, এই আনন্দ মুনিম রাহিদের জন্য। আকাশের তারাদের হাতের এতটা কাছে যে তারা আগে কখনোই পায়নি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের জন্য মনে রাখার মতো দিন। ঢাকা ক্যাপিটালস ক্রিকেটাররা তাদের ক্যাম্পাসে এসেছেন, অনুষ্ঠান উপভোগ করেছেন, বাচ্চাদের সাথে ফুটবল খেলেছেন, ফিরে গেছেন একদম ছোটবেলায়। হ্যাঁ, আমি সবসময় পিসকিদের এনজয় করি। এলাকাতে বলে না যে জায়গায় স্কুলের কথা বললাম সেখানে যাওয়ার চেষ্টা করি, যত কাজ থাকুক। এটা আমি এনজয় করি অনেক। থ্যাংক ইউ। মোস্তা সাব্বির মুনিমদের সাথে ফুটবল খেলতে পেরে শিক্ষার্থীরাও খুশি। তাদের মতে জীবনে এমন উপলক্ষ একবারই আসে। আমি জীবনে রিয়েলি স্টেডিয়ামেও যাই নাই। আজকে আমি নিজের স্কুলের পক্ষ হয়ে একটা ডাইরেক্ট ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে খেলতে পারছি। এটা আমার একটা ড্রিম ছিল। আর যাদের আইডল মানতাম তাদের সাথে খেলতে পারছি, এটা অবশ্যই একটা মানে ফিলিংস কতগুলো আসলে বোঝা যায় না ওইরকম ফিলিংস। তাদের সাথে এত বিপিএলদের প্লেয়ারদের সঙ্গে ন্যাশনাল প্লেয়ারের সাথে খেলতে অনেক মজা পাইছি। আমাদের সিনিয়র ভাইয়ারা অনেক আছে, ওদেরও সৌভাগ্য হয় নাই যেরকমটা আমাদের হয়েছে। মাঠের লড়াইয়ে ঢাকা ক্যাপিটালস পিছিয়ে, কিন্তু মাঠের বাইরের এই আয়োজন নিঃসন্দেহে মাঠের বাইরের লড়াইয়ে ঢাকাকে আলাদা জায়গা দেবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। আর এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।